কি হেডিং দিছে, ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুরকুরেনি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দেগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তার ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক, বুঝছাও? রাজনীতি কালে খুব জটিল কিছু না, ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে, জ্বালা ইন্ডিয়ান মাল। মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না, আমরা তোমার ক্ষমতাতে এনে দিচ্ছি, এমনি এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস যাপনা? মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বো দিবা, ইন্ডিয়া কইছে। ইন্ডিয়ানরা বুঝে গেছে বাংলাদেশে যে তার ইন্টারভেনশন, হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের দিন শেষ হয়ে গেছে। বিপুল সম্ভাবনা এখন 12 তারিখ ইলেকশনে জামাত জিতবে। এটা বিপুল সম্ভাবনাময় একটা ঘটনা হয়ে গেছে। এমনই বিপুল এটা যে ইনফরমেশনটা রয়ের কানে ঢুকে গেছে। নির্বাচনের 80 ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন, বা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? অবশেষে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল। কয়েকটি রহস্যের জট খুলতে শুরু করেছে। নতুন কয়েকটি জরিপ প্রকাশ পেয়েছে, সেই জরিপে কোন দল এগিয়ে রয়েছে। পাশাপাশি তারেক রহমান বললেন অতীতে ভুলের জন্য ক্ষমা চাইছেন। তারেক রহমান পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে, প্রত্যেককে প্রতিশ্রুতি দিয়েছেন, তার সুর বলে দিচ্ছে তিনি অনেক চাপের মধ্যে রয়েছেন, দলকে ক্ষমতায় আনার জন্য তিনি সব রকম চেষ্টা করে যাচ্ছেন। সব ক্ষেত্রে এই জিনিসগুলো বিএনপির জন্য আতঙ্ক বাড়াচ্ছে জামাতকে নিয়ে। এবং এক বাক্যে বলতে পারি, যিনি অস্ত্রবাজ তাকে না বলুন, যিনি অর্থের বিনিময়ে ভোট চান তাকে না বলুন। কারণ আজকে আপনার পকেটে 2000 টাকা দিলে কালকে গলায় পাড়া দিয়ে আপনার কাছ থেকে 20,000 টাকা নেবে। ঋণ খেলাপিদের ভোট দেবেন না, কারণ তারা রাষ্ট্রের টাকা লুট করে বিদেশে পাচার করে, নিজের জন্য, নিজের সন্তানের পরিবারের জন্য। এটা রাষ্ট্রের চিন্তা করে না। জীবনে একবার সিদ্ধান্ত নেন, আর ভুল করবেন কিনা একবার। 54 বছর আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এবার পরিবর্তনের সময় এসেছে। এবার যদি পরিবর্তন করতে না পারেন, কোশ্চিন কালেও পারবেন না, কেন পর্যন্ত পারবেন। এই যে হঠাৎ করে বললো যে আপনারা ওই মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না, এতে সন্দেহ জাগে না? হায় হায়, আবার কোনো জালিয়াতি হতে যাচ্ছে নাকি, এরকম একটা সন্দেহ চলে আসে। যে সন্দেহ থেকে জামাত ইসলামের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান স্যার এবং হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, পাটোয়ারি সবাই গর্জন করে উঠছে এবং এমন কথাও বলছে সন্ধ্যার মধ্যে যদি এই কথা উইথড্র না করো আসতেছি। হ্যাঁ, ওই যে আবার যায় এখানে মিছিল করবে। আর এরা যখন যাবে, কিভাবে যাবে, এর মধ্যে আবার সাদেক কায়েম জড়িত, ব্যাপারটা কি দাঁড়াবে ওইটা দেখেই তাড়াতাড়ি কইতাছে ঠিক আছে আমরা এটা দেখতেছি। মানে ওইটা এখন ভাই কবুল হবে না, হ্যাঁ ওইটা পালন করা হবে না। দেখেন ডাক্তার ইউনূস স্যার বলছিল ঈদের আমেজে নির্বাচন হবে, আর ঈদের আমেজ মানেই তো ভাই মোবাইল ছাড়া ঈদের আমেজ আসবে, আমি ভিতরে যাব, ছবি তুলবো। স্যারে বলছে না যে আপনারা ইতিহাসের অংশ হবেন। ভাই ব্রাদার, সবাই মোবাইল নিয়ে যাবেন এবং সবাই লাইভ করবেন এখান থেকে। হ্যাঁ ভাই, ব্লগ বানাবেন, সবাইকে দেখাবেন যে ভাই আমি অমুক অঞ্চলে, অমুক জায়গায়, অমুক ভোট কেন্দ্রে এই যে আমি ভোট দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের কথা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যাচ্ছে, যার মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলেছেন। সেখানে আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবে না বলে ইসি যে প্রথম নির্দেশনা দিয়েছিল সেখান থেকে সরে এসেছে। এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। ইসির যে ভবন আছে সেখান থেকে সাংবাদিকদেরকে আজকে ব্রিফিং করা হয় এবং সেখানে বলা হয় যে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, কিন্তু যে ঘরটির ভেতরে ভোট দেওয়া হয়, সিল মারা হয়, সেখানে কোনো ধরনের ছবি তোলা যাবে না। এবং ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এমন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি শেষ পর্যন্ত আমাদের ইসি সচিব আক্তার হোসেনের মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে যে না, এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
প্রশ্ন হলো সিদ্ধান্তটি কেন এসেছিল আর বাতিল করা হলো কেন? এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ব্যাপক সরব হয়েছে। তবে জামায়াতের আমির, ডাকসু ভিপি এবং বিভিন্ন এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ বিভিন্ন পক্ষের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত পরিবর্তন করছে এমনটি জানা গেছে। কিন্তু সবচেয়ে বড় দল বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। এটি হলো মূল রহস্যের জায়গা যে বিএনপি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি কেন, আর হঠাৎ ইসি এমন সিদ্ধান্ত নিল কেন। যদি আপনারা ইসির বক্তব্য শুনেন তখন খেয়াল করবেন যে ইসি খুব আমতা আমতা করে কথা বলছিল, কথা ঠিক মতো বলতে পারছিল না, এবং মনে হচ্ছে যে আক্তার হোসেনকে, যিনি সচিব, তাকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে যেন তাকে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে। তিনি এতটা অপ্রস্তুত হয়ে কথা বলছিলেন। তো সবকিছু মিলে এইটুকু বোঝা গেছে ইসির এই সিদ্ধান্তটি সঠিক ছিল না, এবং ইসি সেই সিদ্ধান্তটি জামায়াত, এনসিপি সহ বাকি জোটগুলোর 11 জোটের বাকি নেতাদের চাপে বা সোশ্যাল মিডিয়ায় যারা 12 তারিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তাদের চাপে পড়ে ইসি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে, একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো বিএনপি একটা সাইলেন্ট ভোটার আছে, আওয়ামী লীগের একটা সাইলেন্ট ভোটার আছে, হিন্দুদের একটা বিশাল ভোট ব্যাংক আছে। এই ভোটগুলো সুইচ করবে, একটু বেশি চলে যাবে ধারণা করা হতো জামায়াতের দিকে। দর্শক, আসি এবার বিএনপির আতঙ্ক নিয়ে। বিএনপির এই মুহূর্তে আতঙ্ক জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলাম পুরো 16-17 মাস যে গঠনতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, শৃঙ্খলাপূর্ণ রাজনীতিটা করেছে, এখানে পুরো ভিন্ন রূপে ছিল বিএনপি। এবং বিএনপির মধ্যে অন্তর্কোন্দল, আজকেও বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হয়েছে। তো অনেক রকম দৃশ্য তৈরি হয়েছে, এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির মধ্যে অনৈক্যের ব্যাপারগুলো উঠে এসছে। জনাব তারেক রহমান পুরো বাংলাদেশ টসে বেরিয়েছে, প্রত্যেককে প্রতিশ্রুতি দিয়েছেন, তার সুর বলে দিচ্ছে তিনি অনেক চাপের মধ্যে রয়েছেন, দলকে ক্ষমতায় আনার জন্য তিনি সব রকম চেষ্টা করে যাচ্ছেন। পক্ষান্তরে জামাত আমির, তার কণ্ঠে একটি কথা বারবার উচ্চারিত হচ্ছে, 54 বছর বাংলাদেশ যা পায়নি জামাত তা দিতে চায়, দুর্নীতির বিরুদ্ধে আপনারা 11 দলীয় জোটকে বিজয়ী করুন। তিনি বারবার বলছেন যাদের দলে এতগুলো ঋণ খেলাপি আছে, এতগুলো মাফিয়া আছে, এতগুলো লুটপাটকারী আছে, যা তাদেরকে ভোট দিবেন নাকি? এ পর্যন্ত জামাত সরকার গঠনে জামাতের 2 মন্ত্রী পেয়েছিল, আলী হাসান মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে 1 টাকার অভিযোগ পাওয়া যায়নি। জামাত এর আগে 17-18 জন এমপি পেয়েছে, একজনের বিরুদ্ধে 1 টাকার অভিযোগ আসেনি। এগুলো জামাত আবার তুলে ধরে বলছেন যে আপনাদের উচিত হবে দেশে ইনসাফ প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায়, শাসনের প্রয়োজনে জামাতকে ভোট দিয়ে। আবার তারেক রহমান উল্লেখ করছেন গুপ্ত, এরা গুপ্ত, এই গুপ্ত সূত্র লড়াইগুলো এখন তুঙ্গে থাকলেও 12 তারিখ আসতে আর মাত্র 2 দিন, আজ রাতের পর 11 এবং 12 তারিখ, 10 এবং 11 তারিখ, এই 2 দিন আর কোনো নির্বাচনের হট্টগোল আমরা দেখবো না। ভেতরে চলবে এখন মেকানিজম। প্রশাসনিকভাবে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বজনপ্রীতির অভিযোগ উঠছে, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে, অভিযানও চলছে বিভিন্ন জায়গায়, এবং বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাড়াটের লোকরা প্রবেশ করছে। খবরগুলো আসছে, আমরা এই খবরগুলো আগামীকাল থেকে আপনাদের দেওয়া শুরু করবো, যে বিভিন্ন জায়গা থেকে ভাড়াটের লোক প্রবেশ করছে। বলা হচ্ছে আগ্নেয় অস্ত্র নিয়ে আসছে। আজকে দেখলাম সাভারে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গ্রেফতার হয়েছেন অস্ত্রসহ, ভোলাতে 12 জনের মতো গ্রেফতার হয়েছে অস্ত্রসহ। এরকম বড় বড় জায়গা থেকে অভিযান চলছে, এবং বলা হচ্ছে অভিযান আগামীকাল থেকে আরো ত্বরান্বিত করবে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত একটি কথা বলা যায়, এবার নির্বাচনে অঘটন ঘটতে পারে। যে জরিপগুলো আমরা দেখছি, গণমাধ্যমের জরিপ বা বিভিন্ন সংস্থার জরিপ, এই জরিপগুলো সব এলোমেলো হয়ে যেতে পারে, কারণ সাইলেন্ট ভোটাররা এবার নির্বাচনে বড় কিছু ঘটাতে যাচ্ছে, এটা আমার প্রেডিকশন। এবং বাংলাদেশ যা দেখেনি এবার দেখতে পারে, যদি বাংলাদেশের ডিপ স্টেট, সেনাবাহিনী বা বড় বড় কি বলবো সংস্থাগুলো বিট্রেই না করে, এবার কোনো একটা রেজাল্টে আমরা দেখবো যে বাংলাদেশ নতুন কিছু দেখতে পারে, বাংলা হতে পারে। কারণ এইবারই বাংলাদেশের জামাত ইসলাম নামক দলটি সবচেয়ে ফ্রি ফেয়ার পজিশনে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে পেরেছে, প্রচারণা চালাতে পেরেছে। বাংলাদেশে কোনো কালই এতটা সহজভাবে জামাত ইসলাম নির্বাচনী প্রচার চালাতে পারেনি, এবার তারা পেরেছে। এবং ছাত্র শিবির সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছে, নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ, এবং শিবির জামাতকে পুরোপুরি ব্যবহার করতে পেরেছে জামাত ইসলাম। পাশাপাশি 11 দলীয় জোট করা বিভিন্ন মতের মানুষগুলো একটি প্ল্যাটফর্মে চলে এসছে। সব ক্ষেত্রে এই জিনিসগুলো বিএনপির জন্য আতঙ্ক বাড়াচ্ছে জামাতকে নিয়ে। এবং এক বাক্যে বলতে পারি, যখন জামাত ঐক্যবদ্ধ তখন বিএনপির মধ্যে অনৈক্যগুলো আমরা খেয়াল করেছি। এবং তারেক রহমান একটু দেরিতে দেশে আসায় এবং তার মা অসুস্থ হাসপাতালে থাকার কারণে দলের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো হয়েছে এগুলো দূর করা সম্ভব হয়নি। যদিও অনেক বিদ্রোহীকে তিনি উইথড্র করিয়েছে, কিন্তু অনেক বিদ্রোহকারী এখনো মাঠে রয়েছে। এই জিনিসগুলো ভোগাতে পারে বিএনপিকে। দর্শক, আজকের মতো বিদায় দিতে চাই। শেষে একটি কথা আবার বলে বিদায় নেব, সেটি হলো 12 ফেব্রুয়ারি নির্বাচন। এবার কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নেন। যিনি অস্ত্রবাজ তাকে না বলুন, যিনি অর্থের বিনিময়ে ভোট চান তাকে না বলুন। কারণ আজকে আপনার পকেটে 2000 টাকা দিলে কালকে গলায় পাড়া দিয়ে আপনার কাছ থেকে 20,000 টাকা নেবে। এই 2000 টাকা হজম করার আগে 20,000 টাকার কি বলবো প্রেশার চলে আসবে। বি কেয়ারফুল। রাজনীতিবিদরা টাকা ইনভেস্ট করে নির্বাচনের আগের দিন, পরের দিন পুরোটা উসুল করবে। 3 নম্বর, ঋণ খেলাপিদের ভোট দেবেন না, কারণ তারা রাষ্ট্রের টাকা লুট করে বিদেশে পাচার করে, নিজের জন্য, নিজের সন্তানের পরিবারের জন্য এটা রাষ্ট্রের চিন্তা করে না। জীবনে একবার সিদ্ধান্ত নেন, আর ভুল করবেন কিনা একবার। 54 বছর আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এবার পরিবর্তনের সময় এসেছে। এবার যদি পরিবর্তন করতে না পারেন, কোশ্চিন কালেও পারবেন না, কেন পর্যন্ত পারবেন না। কোন দল কেমন, কোন দল কি কি এইসব ভুলে যান, শুধু মাথায় রাখেন এবার আমাদের পরিবর্তন আনতে হবে রাষ্ট্রে। আরেকটা ব্যাপার, আমাদের রাষ্ট্রের ভেতরে এখন জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা অনেকটা
বলতে পারি দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের নজর থেকে হারিয়ে যাচ্ছে। বড় বড় দলগুলো জুলাই বিপ্লব থেকে সরে আসতে যাচ্ছে। এই রাষ্ট্রের কাঠামোতে একটা পরিবর্তন দরকার। উন্নত বিশ্বে আপনার বাংলাদেশ থেকে উন্নত বিশ্বে তুলনা দিবেন, কিন্তু বাংলাদেশকে ভঙ্গুর করে রেখেছে যে সিস্টেমগুলো, সেই সিস্টেমের বিরুদ্ধে এবার হা ভোটে দেবেন। আপনার দল কি বলেছে আমি জানি না, আপনার বাবা কি বলেছে জানি না, শিক্ষক কি বলেছে জানি না, আপনার পক্ষ কি বলেছে জানি না। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হলো এবার হা ভোটে দেবেন। প্রথমে হা ভোট দিয়ে তারপরে ধানের শীষে ভোটটা দিন, বা দাঁড়িপাল্লা দেন, রিক্সা মার্কা দেন, শাপলা করতে দেন, কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম হা ভোটটি দেবেন, কারণ এই হা ভোটটির মাধ্যমে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখবে। আর দলবাজি করবেন না, দলবাজি করে দেশ ধ্বংস হয়ে গেছে, এবার দেশের জন্য কিছু করেন। দেশের জন্য কিছু করলে দেশটা রক্ষা পাবে। এই ভুলটি আর করবেন না। যারা একটু সচেতন তারা অন্যকে এই বিষয়গুলো প্রচার করুন। দেখেন, ডাক্তার ইউনূস স্যার বলছিল ঈদের আমেজে নির্বাচন হবে। আর ঈদের আমেজ মানেই তো ভাই মোবাইল ছাড়া ঈদের আমেজ আসবে, আমি ভিতরে যাব, ছবি তুলবো। স্যারে বলছে না যে আপনারা ইতিহাসের অংশ হবেন, আপনাদের প্রজন্মকে, নেক্সট প্রজন্মকে দেখাবেন কিভাবে নতুন দেশ গঠন হইতেছে, হ্যাঁ না ভোটের মাধ্যমে এবং এই জাতীয় নির্বাচনের মাধ্যমে। তাহলে ইতিহাসটা আমি কিসে ধরে রাখুন, কোথায় ভিডিও করুন? আমার তো মোবাইল লাগবে, আর আমি তো মোবাইল ছাড়া চলতে পারুন না, কেউ চলতে পারবে না, ওই মোবাইল নিয়ে ঢুকতেই হবে, তাই না? দেখেন, এইসব আকাম কুকাম চিন্তা কেন মাথায় আসে? এই জন্য আসে যে ভুলা যায় মানুষ। হ্যাঁ ভাই, চারিদিকে থাকে তো ভাই, এমন এমন মানুষরা থাকে চারিদিকে, সবাই যদি আশ্বাস দেয় নো প্রবলেম, আমরাই ক্ষমতায় আসতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আমরাই তো আসি, কে আপনার গায়ে টোকা দেয়? প্রয়োজনে আবার বেগম পাড়ায় পাঠায় দুমুনি, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা দিয়া, এরকম আশ্বাস বোধ কেউ দিছে, যার জন্য ওরকম সিদ্ধান্ত নিছে। আর নেওয়ার সঙ্গে সঙ্গে টের পাইছে, হায় হায় হায়, এইটা কি চারিদিক থেকে তো আবার হামলায়া করলো। হ্যাঁ, উনি রাজি হয়ে গেছে। আমার মনে হয় ওই নির্বাচন কমিশনার এখানে যায়া হট্টগোল করার দরকার নাই, উনি এটা পালন করতে পারবে না। মানুষ মোবাইল নিয়ে ঢুকবেই, সবকিছু স্মৃতি ধরে রাখবে, এবং আপনাদের কোনো আকাম হইলে ওইটাও তুলে ধরবে। ভাই ব্রাদার, সবাই মোবাইল নিয়ে যাবেন এবং সবাই লাইভ করবেন এখান থেকে। হ্যাঁ ভাই, ব্লগ বানাবেন, সবাইকে দেখাবেন যে ভাই আমি অমুক অঞ্চলে, অমুক জায়গায়, অমুক ভোট কেন্দ্রে, এই যে আমি ভোট দিতে যাচ্ছি। আবার যদি কেউ আগাম করতে চায়, জালিয়াতি করতে চায়, সেদিকেও ক্যামেরা ধরে রাখবেন। হ্যাঁ ভাই, ধরে রাখবেন, এই যে দেখেন আগাম হইতাছে অমুক জায়গায়, নাম ঠিকানা দিবেন, সঙ্গে সঙ্গে আমরা ওইটা শেয়ার করুন। এই সোশ্যাল মিডিয়া সবাই মিলে আমরা জোর দাবি জানাবো। হ্যাঁ ভাই ব্রাদার, কেউ কিন্তু এই নির্বাচনের দিন ঘুমাইবেন না, এই মোবাইলে থাকবেন, সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, কে কোথায় কি করতেছেন সবকিছু ভাই এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে লাইভে চলে যাবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন হইতে হবে। হ্যাঁ ভাই, অ্যাকশন হইতে হবে। আর এই অ্যাকশনটা কে নিবে জানেন? হ্যাঁ, উনি কেন একবার এসে বলতেছে না, আপনারা কেন অত দুশ্চিন্তা করতেছেন, আমি তো আছি। কে জানেন? জানাব ওয়াকার সাহেব জোর গলা একটা বক্তব্য দিত, যদি ওই যে আগের বার যেভাবে দিছিল ঠিক ওইভাবে যদি আরেকটা দিত যে ভাই আমি আছি, কোনো চিন্তা করেন না, নির্বাচন কারচুপি হবে না, যেই ভাই জালিয়াতি করতে যাবে তার হাতটা অবশ করে দেওয়া হবে। যাই হোক, উনি না বললেও কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার বলছেন। আর উনি বলা মানে আমি মনে করি হাসনাত বলতেছে, নাহিদ বলতেছে, সাদিক কায়ুম বলতেছে, 11 দল বলতেছে, সবাই চিৎকার করে বলতেছে কোনো ভয় নাই, আমরা আছি। হ্যাঁ ভাই, উনারা আছে, পুলিশ ভাই থাকবে, আর্মি ভাই থাকবে, আনসার ভাই থাকবে, র্যাবের যদি কি নতুন নাম দিছে এখনো মুখস্থ হয় নাই, উনারা থাকবে, সবাই মিলা থাকলো, আমরা থাকবো। আর থাকবো কারা? আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত তারা। ছাড় দেওয়া যাবে না ভাই, দেশ ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে, নো এন্ট্রি রোডে ঢুকে গেছে। তো ধরেন নো এন্ট্রি রোডে, ওয়ান ওয়ে না, নো এন্ট্রি রোডে, যে রোডে ঢুকারই কথা না সেই রোডই তো ঢুকে গেছে, যে রোডে গত 54 বছর কেউ ঢুকতে পারে নাই, কারণ সাহসই তো হয় নাই। কেন এই কথাটা বললাম? দেখেন, ওই যে 15 জন না কয়জন ক্যান্টনমেন্টের ভিতরে অ্যারেস্ট অবস্থায় আছে, এসি বাসে কইরা আসে, এসি বাসে আসে, এসি বাসে কইরা আবার যায়, এসিতে থাকুক আর যেভাবেই থাকুক, বন্ধিত হয়েছে। ওই নো এন্ট্রি রোডে তো ঢুকতে পারছে এই সরকার। কেন ঢুকতে পারছে জানেন? এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কারণে। উনি বলছিল না রিসেট বাটনের চাপ দেওয়া হয়ে গেছে, ওইটা ভুলে গেলে হবে না। উনি ছাড় দেওয়ার মানুষ না। ডক্টর ইউনূস স্যারকে কি সাধারণ মানুষ মনে করেন কেউ? নিশ্চয়ই না। সাধারণ মানুষ হইলে পৃথিবীর সেরা সেরা মানুষগুলা ওনাকে ওইভাবে বুকে জড়ায় ধরতো না, ওনার গলায় ওই মেডেল দিত না, সারা বিশ্বে কে না চিনে ওনাকে। উনি হচ্ছে আন্তর্জাতিক নাগরিক, বাংলাদেশের একজন আন্তর্জাতিক নাগরিক। আন্তর্জাতিক নাগরিক হওয়ার ভাগ্য অনেকের কম জোটে ভাই, ওরকম ভাগ্য নিয়ে অনেকেই আসে না এই পৃথিবীতে। উনি আসছে, উনি কি ওইটা হেলায় ফেলায় ফেলে দিবে? উনি কি বদনাম নিয়ে এখান থেকে চলে যাবে যে এই ভাই আপনি তো গেছিলেন, আপনার দেশ 16-17 মাস চালাইছেন, কি ঘোড়ার ডিম করছেন? এই জবাব ওনাকে দিতে হবে না? উনার ইজ্জত থাকবে যখন বিদেশে যাবে, উনাকে যদি এই ধরনের প্রশ্ন করে কেউ, এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ উনি রাখে নাই। এই যে হ্যাঁ ভোট কেন চাচ্ছে, এমন একটা কাঠামো তৈরি করছে যার বাইরে আপনি যেতে পারবেন না। ওই ফ্রেমের ভিতরে থাইকাই দেশ চালাইতে হবে। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই বিডিআরে কেউ যাইতে পারবে না, ওখানে যা ইচ্ছা তাই হয়ে যাক। ওই হুকুমের জন্য কেউ অপেক্ষা করবে না, ওই সিস্টেম কইরা ফেলাইছে। আপনি ইচ্ছা করলেই আপনার দলের লোককে ব্যবহার কইরা, আপনি ইচ্ছা করলেই আর্মি পুলিশ এদেরকে ব্যবহার কইরা যা ইচ্ছা তাই করবেন না, করতে পারবেন না। কোনো বেনজিরের জন্ম হবে না। হ্যাঁ, বেনজির ওর ঘরের মধ্যে জানেন কয়েক হাজার শার্ট পাওয়া গেছে, প্রতিটি শার্টেরই দাম লক্ষ টাকা, লক্ষ টাকার নিচে নাই। চিন্তা করেন। আর জমি জমা যা পাইছি, সনাতন ভাই বোনদের যে জমি জমা দখল করছিল, হাজার হাজার কোটি টাকা,
সবাই কিন্তু বলতেছিল, পত্রিকায় আসছে, সবাই সামনে দিয়ে চলে গেল, একটা মহিলাকে যেন উনাকে পার করে দিতেছে, একটা মহিলা পুলিশ এয়ারপোর্টের ওই ফুটেজও আমরা দেখছি, কেউ আটকাইলো না, সাংবাদিকরাও আর কোনো প্রতিবাদ করলো না, একদম চুপ। কিন্তু দেখেন কে কোথায় হাঁসের মাংস খাইতে গেছে, ওইটা নিয়ে 2 সপ্তাহ এখানে আলোচনা হয়েছে। এই বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবী, এই সোশ্যাল মিডিয়া এবং এই যে বড় বড় চ্যানেলগুলা হাঁসের মাংস খাইতে গেছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। কিন্তু দেখেন এই যে কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপি আবার সংসদে যাইতে চায়, এই দেশের টাকা পয়সা যারা মারছিল, লুট করছিল, তারাই আবার সংসদে যাইতে চায়, যাদের এই দেশেও নাগরিকত্ব আছে, আবার বিদেশেও আছে। বিদেশের এমন দেশও আছে, এমন একটা দ্বীপের আছে নাগরিক, যে দ্বীপের মধ্যে শুধু সন্ত্রাসীদের বসবাস, মাফিয়াদের বসবাস, ওইখানকারও একজন নাগরিক এখানে রাজনীতি করতেছে, এই ঢাকার একটি আসনে দাঁড়াইছে। এখানে তো প্রতিবাদ করেন না, কেন করেন না? আমাদের এই মিডিয়া ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি, সাংবাদিক ভাইদের জিজ্ঞাসা করতেছি, এখানে কেন প্রতিবাদের কণ্ঠস্বর এত চাপা কেন? এখানে কেন টকশোতে ওই প্রশ্নটা করা হচ্ছে না, করা হয় না? কারণ কি জানেন, আমাদের এই মিডিয়া একটা সিস্টেমের মধ্যে চলে, আর এই সিস্টেমটা কেউ কইরা দেয় না ভাই। ওরা নিজেরাই সিদ্ধান্ত নেয়, ওরা নিজেরাই বুঝছে, মিটিং সিটিং কইরা ভাবে কে পাওয়ারে যাবে, এরা পাওয়ারে যাবে, আচ্ছা এদের সঙ্গে থাকি, আবার যদি মনে করে এরা পাওয়ারে যাবে, এদের সঙ্গে থাকি। এবং ওই চ্যানেলগুলার, ওই মিডিয়ার যে প্রধান, যারা মালিক, তারাও কিন্তু আবার গাইড করে যে এরা ক্ষমতায় যাবে, এদের সঙ্গে থাকো, তাহলে আমরা সুযোগ সুবিধা নিতে পারবো। এরকম অনেক সাংবাদিক সুযোগ সুবিধা নিছে না, শত শত কোটি টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাওয়া গেছে না। একটা দেশের যদি সাংবাদিক নষ্ট হয়ে যায় না ভাই, পুরো দেশটাই নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখবেন। সাংবাদিক নষ্ট হইতে দেওয়া যাবে না। আর হইলেও কোনো কিছু করার নাই, আমরা তো আছি, এই সোশ্যাল মিডিয়া তো আছে। এখন দেখেন না, সোশ্যাল মিডিয়ায় যেটাই ভাইরাল হয় সেটাই কিন্তু ওনারা নিউজ করে, হেডলাইন করে, পত্রিকার নিউজের হেডলাইন করে, সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় থাকে কোনটা ভাইরাল হইতাছে। তার মানে আমরা তো আছি, তারা যদি কথা না বলে আমরা কথা বলবো এবং তাদেরকে পচাবো, তাদের ওই ব্যবসা বন্ধ করে দেবো যদি সঠিক পথে না আসে, ন্যায়ের পথে না আসে, ইনসাফের পথে না আসে। ইনসাফ কথাটা মনে আসলেই মনে হয় কি জানেন, ইনসাফের কথা বললেই মানুষ মনে করে এটা বোধহয় ওই দলের, বুঝছেন? এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, আপনি যখনই বলবেন ইনসাফের কথা, যখনই বলবেন দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা, তখনই মনে করে এই ব্যাটা বোধহয় জামাত করে। দেখেন উপরওয়ালার এটা মেহেরবানি, হ্যাঁ উপরওয়ালার মেহেরবানি, মানুষের মাইন্ড চেঞ্জ করে দিতেছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি আওয়ামী লীগ করে, যে ভাই ভোটটা কারে দিবেন, নাকি ভোট দিতেই যাইবেন না? কাছের মানুষ আর কি, বন্ধু মানুষ। সে আমাকে কি বলে জানেন, যে ভাই এত তাড়াতাড়ি কি ভুলে গেছি? ভাইজান আপনি জানেন নাকি 32 নম্বরের দখল নিছি? কারা বলছিল? আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেছি? আমরা যারা আওয়ামী লীগ করি, 32 নম্বর তো ছিল ভাই স্বাধীনতার একটা কলিজা, একটা হৃৎপিণ্ড, একটা চিহ্ন। ওইটাকে যখন ভাঙ্গা দেওয়া হইলো, ওইটার জন্য বোলডোজার যখন পাঠাইলো, কারা পাঠাইলো? আমরা কি ভুলে গেছি? কাদের ইশারায় ওই বোলডোজার আসে? ওই নগর ভবন কাদের অধীনে ছিল তখন? আমরা কি এটা ভুলে গেছি? হায় হায়, উনার ভিতরে যন্ত্রণা ছটফট করতেছে। হায় হায়, উনার ভিতরে না দগদগা ঘাত, এই যে 32 নম্বর নিয়ে, তাহলে উনি কেন ভোট দিতে যাবে? আমি বললাম যে ওনারা যে বলে আগামীতে আপনাদেরকে আবার নির্বাচন করতে দিবে, জয় এবং পুতুল আসতেছে নেক্সট আওয়ামী লীগের হাল ধরতে। তো ভাই যে যত কথাই বলুক, এখন যা কিছু বলতেছে সবকিছু নাকি ভোট পাওয়ার জন্য বলতেছে। বললাম বলেন কি? হ্যাঁ আমরা এটা বুঝি, আমাদের অনেকের সাথে আলাপ হয়তো হোয়াটসঅ্যাপে আমরা আলাপ করি, সবকিছু ভোট পাওয়ার জন্য। আমি তাইলে কি ভোট দিতে যাবেন না? না যাবো না। আমি কি কন, একটা পবিত্র জিনিস, একটা এত বড় আমানত, এটা নষ্ট করবেন? এটা একটা ভোট দেওয়া উচিত না? সব ব্যক্তি কি বাংলাদেশে নাই? তখন একটা মুস্কি হাসি দিয়া বলতেছে যে আপনার ভিডিও দেখি মিয়া ভাই, আপনি কি বলতে চান বুঝি, কিন্তু ভোট দিতে যাবো না। দেখেন ওনার সিদ্ধান্ত, উনি ভোট দিতে যাবে না। তারপরও আমি পেঁচায়া ধরছি, যদি যান কোনো কারণে, তাহলে কারে দিতেন? আবার একটা মুস্কি হাসি দিয়া যাই যাই পরে কথা হবে, চলে গেল। আমরা হাঁটতেছিলাম, দেখেন মানুষের মনের ভিতরে কেমন ভাবনা, হ্যাঁ কেমন ভাবনা। অনেকেই বুঝা ফেলাইছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটটার জন্যই সবাই হাতে পায়ে ধরতেছে, কিন্তু গত 16-17 মাস কারা এই আওয়ামী লীগের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মামলা দিছে, 32 নম্বর ভাঙছে, আরো অনেক কাহিনী ভাই, অনেক কাহিনী আছে মা বোনদের নিয়ে, সেগুলো আর নাই বা বললাম। ওই ভদ্রলোক আমার অনেক কথাই বলছে, উনি একেবারে মনে প্রাণে আওয়ামী লীগ করে। উনার কথা, আওয়ামী লীগ ঘরে বসে থাকবে, কিন্তু যারা 32 নম্বর ভাঙছে তাদেরকে ভোট দিবে না। এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে, এই চিন্তা ভাবনাটা আপনি কেমনে ঘুরাইবেন, কেমনে ওনার মন জয় করবেন? ওনার মনে তো আপনি আঘাত দিয়েই ফেলাইছেন, আঘাত দিয়ে এখন যতই আপনি তেল মারেন না কেন কোনো কাজ হবে না, ঘরে বসে থাকবে, ভোট দিবে না। এবার বুঝে নেন বাকিটা। যাই হোক, ভোট তো ভাই আর 2 দিন পর, হ্যাঁ কাল আর পরশু, তারপরই ভোট। এখন দেখেন এর মধ্যেই কিন্তু নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে কি বন্ধ হবে? না, বন্ধ হবে না। ওনারা বন্ধ করবে, যারা নির্বাচনে দাঁড়াইছে তারা নিয়ম কানুন মাইনা চলতে হবে। আমরা কি নিয়ম কানুন মাইনা চলুম? আমরা প্রচার করুম না? আমরা তো প্রচার করুম, সবাই করবে, যার যেখানে যা কিছু আছে সবকিছু তো তুইলা ধরবে। 26-এর 12 তারিখের এই নির্বাচনে যদি কেউ মনে করে আগের মতো জালিয়াতি করবে, জালিয়াতি করার সুযোগ পাবে, আমি বলবো চাচা ওই কথা ভুলা যান। আগের দিন বাঘে খাইছে, ওই দিন আর এখন নাই।
এখন জেএনজিদের দিন। হ্যাঁ ভাই, জেএনজি হায় হায় কিচ্ছু মানে না তো। দেখেন না, ঢাকা ৮ আসনে পাগল বানায় ফেলাইতেছে তো পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি তার বিপক্ষে যে দাঁড়াইছিল। আমার মনে হয় সারা জীবনে উনি এটা আর ভুলতে পারবে না, মৃত্যুর আগ পর্যন্ত খালি মনে রাখবে, হায় হায় আমি কার লোকে নির্বাচন করতে গেছিলাম। জীবনে উনি কল্পনা করতে পারে নাই উনার এমন একজন প্রতিদ্বন্দ্বী আসবে, এমন একজন প্রতিদ্বন্দ্বী উনার কপালে জুটবে। ভাই পাগল বানায় ফেলাইতেছে, সুপার হিরো হয়ে গেছে তো নাসিরুদ্দিন পাটোয়ারি। এক নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ছক্কা মাইরাই যাইতাছে প্রতিদিন ভাই 6টা কইরা ছক্কা মারে। জুলাই 36 দিনের সাথে যারা জড়িত ছিল, যারা সামনে ছিল, তাদের মধ্যে একজন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরা একসাথেই ছিল। এদের জীবন কাহিনী নিয়ে সিনেমা হইতে পারে ভাই। কেউ ভাবেন না ওইটা এসা জুইলা বৈশা গেছে, ওরকম ছেলে না, যোদ্ধা জিন্দা শহীদ মনে করতে পারেন। হাল ছাড়বে না। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে না, আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যেতেই হবে। আর ওই সিস্টেমটাই কইরা ফেলাইছে, যেই ক্ষমতায় আসুক, দলের ওই দল আসছে কোনো দিকে যাইতে পারবে না, এই দল আসছে কোনো দিকে যাইতে পারবে না। উনি যে ফ্রেমটা আইকা দিছে, যে সিস্টেমটা কইরা দিয়ে গেছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে এই দেশকে আগাইতে হবে। কেউ ইচ্ছা করলেই স্বৈরা শাসক হইতে পারবেন না, কেউ ইচ্ছা করলেই আর্মিকে ব্যবহার করতে পারবেন না, পুলিশ ভাইদেরকে ব্যবহার করতে পারবেন না, কাউকেই ব্যবহার করতে পারবেন না। ওই সিস্টেম কইরা ফেলাইছে। শুধু বাস্তবায়নের সময় যে স্বপ্নটা ডাক্তার শফিকুর রহমান দেখতেছে, যে স্বপ্নটা 24শে জুলাই যোদ্ধারা দেখতেছে, যে স্বপ্নটা বাংলাদেশের মা বোনরা দেখতেছে, হায় হায় দেখছেন না মা বোনদের মিছিল, এরকম মিছিল কোনোদিন দেখছেন? হায় হায় কি ড্রোন শট, এত বিউটিফুল শট, ক্যামেরা যাচ্ছে, মিছিল তো শেষ হয় না, শেষ হবে 12 তারিখে। 12 তারিখে ভোট দিয়া আমরা সেটা শেষ করব। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নির্বাচনের 80 ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন, বা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা, বন্দরে আন্দোলন, ধর্মঘট, ইজারা চুক্তি করতে পারবে কি পারবে না, বিদেশিদের কাজ দিতে পারবে কি পারবে না, নানান বিষয় নিয়ে আন্দোলন চলছে। বামপন্থীরা যারা সবসময় একটা ইউটিউবিয়ান জগতে থাকেন, সবকিছুতে সাম্রাজ্যবাদ দেখেন, তারা তো আন্দোলন করছে। বিএনপি আন্দোলন করছে বাম চেতনা থেকে নয়, বিএনপি গ্লোবালাইজেশনে বিশ্বাসী, বিএনপি বিদেশি ঠিকাদারকে কাজ দেয় বিশ্বাসী। এটা বিএনপি সরকার আমলেই নিয়মিত করতো, যুক্তরাষ্ট্রের কোম্পানি, কানাডার কোম্পানিকে দিত, বাংলাদেশের কোম্পানি তারা এগুলো পারে না, এটা পুরানো। কিন্তু বিএনপি এখন আন্দোলন করছে মূলত চাঁদাবাজির দাবিতে। আপনি একটু কল্পনা করেন যে চাঁদার দাবিতে, চাঁদাবাজি করার অধিকারের দাবিতে আন্দোলন, এটা দেখেছেন কোথাও? হ্যাঁ, এখন চট্টগ্রাম বন্দরের দিকে তাকান, এটা দেখছেন। এই যে জাতীয়তাবাদী শ্রমিকদের সংগঠন, তারা বিভিন্ন নামে বেনামে আছে, তারেক রহমান নির্দেশে তারা কাজ করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী এদেরকে তদারকি করেন। তো এরা এই জাতীয়তাবাদী এই কথিত গোষ্ঠী, তারা বিদেশিদেরকে বন্দর পরিচালনার কাজ দিতে রাজি না, এবং নতুন টার্মিনাল নির্মাণ বা এই ধরনের কাজ কিছু দিতে রাজি না। তারা নাকি কাজ করবে না, তারা একদম অচল করে দিবে। 1000 কোটি টাকার উপর অলরেডি ক্ষতি হয়ে গেছে। কেন? কারণ বিদেশিরা যদি এটা পরিচালনা করে তাহলে চাঁদাবাজি করা যাবে না। তো চাঁদাবাজি করার দাবিতে, নইলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য, গতিশীল করার জন্য এআই ভিত্তিক উন্নত পণ্য খালাস সিস্টেম বা অন্যান্য ম্যানেজমেন্ট, আর এই চট্টগ্রাম বন্দরে যে কি পরিমাণ দুর্নীতি হয় কাস্টমসে আমরা জানি, কে না জানে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, মাস্টার্সে পড়তাম, তখন যারা বিসিএস টিসিএস দিত, ওদের মধ্যে একটা চিন্তা ছিল কোন ক্যাডার হতে চায়। অনেকে বলতো কাস্টমস ক্যাডার। কাস্টমস ক্যাডারের কোনো ভাব আছে নাকি? তুমি এডমিন বা পুলিশ হবে, একটা ভাব আছে, ফরেন ক্যাডার হবা। কিন্তু অনেক মেধাবী বলতো যে আমি কাস্টমস হবো। কি জন্য? কাস্টমস হলে অল্পের মধ্যে কিসের, ওই ফরেন ক্যাডার হলে তুমি বৈধভাবে 20 বছর চাকরি করে যে পরিমাণ টাকা পয়সা হবে, কাস্টমসে তুমি 2 বছর চাকরি করলে এটা হবে। যদি চট্টগ্রামে পোস্টিং পাওয়া যায় পোর্টে, তাহলে তো কথাই নেই, এক রাতে 1 কোটি টাকাও পাওয়া যায়। অথচ চাকরি করে 1 কোটি টাকা সারা জীবনেও মালিক হওয়া যায় না বৈধভাবে, কারণ খরচ করতে হয় না তার। কিভাবে? যে এই 1000 কোটি টাকার একটা অবৈধ চালান আসবে, ওটা ছাড়পত্র দিয়ে দেবা, একটা সাইন দিয়ে দেবা, 1 কোটি টাকা তুমি পাবা। এরকম হয়, আমরা জানি তো। আমাদের বন্ধু বান্ধব যারা কাস্টমসে চাকরি করেন, একজন ফুলে ফেপে, মানে বিশাল অবস্থা, রাতারাতি। তো এই যে মহা দুর্নীতি, বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় সবচাইতে বড় অঙ্কের চাঁদাবাজি এবং দুর্নীতি হয় কোথায়? ডেইলি, রুটিন মাফিক, দায়মি চাঁদাবাজি, দায়মি শূন্যত আছে না, এরকম দায়মি চাঁদাবাজি কোথায় হয়? উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরে। হাজার কোটি টাকা নষ্ট হয়ে যায়, তার প্রভাব পড়ে পুরো অর্থনীতির উপর। এই জন্য ইউনূস সরকার এসে সাহস করেছিল যে না, এই চাঁদাবাজি বন্ধ করতে, বিদেশিরা পরিচালনা করুক, চাঁদাবাজি পিছন থেকে ঢুকে যাবে। কিন্তু না, এটা বিএনপি এস্টাবলিশমেন্ট করতে দিবে না। এখন তারা আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপির সাথে লিয়েজ করে আছে। এই কারণে এই চাঁদাবাজির দাবিতে তারা চট্টগ্রাম বন্দরে তারা অচল অবস্থা সৃষ্টি করছে এবং আন্দোলন করছে, চাঁদাবাজির অধিকারের দাবিতে। বিদেশিদের পরিচালনা করতে দেওয়া যাবে না বন্দর, এর অর্থ হচ্ছে যে আমরা চাঁদাবাজির অধিকার চাই, এছাড়া কোনো যুক্তি নেই। পৃথিবীর সব দেশের উন্নত বন্দর, ইন্টারন্যাশনালি রিনাউন্ড
কোম্পানিকে দেওয়া হয় পরিচালনা করতে, দুবাই থেকে শুরু করে সৌদি আরব, ভারতের ওটাও ডিপি ওয়ার্ল্ড বা এরকম আর অনেকে চালায়। পৃথিবীর যত অভিজাত বা উন্নত বন্দর, ব্যস্ত বন্দর সবগুলো প্রফেশনাল কোম্পানি ম্যানেজমেন্ট করে, ওই দেশের সরকার করে, বিষয়টা এরকম না। আর বাংলাদেশে শ্রমিক সংগঠনের লোকজন এটা নিয়ন্ত্রণ করে, হাজার কোটি টাকার ক্ষতি অলরেডি করে ফেলেছে। আর শেষ মুহূর্তে এই বিষয়টার একটা দৃশ্য ক্লাইম্যাক্স এসেছে হাইকোর্টের একটা রায়ের ফলে, যার ফলে নির্বাচনের আগ মুহূর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা রাজনীতিতে। এখন সাধারণত যেটা আমরা সন্দেহ করছি, নর্মালি যতই জটিলতা হোক ওই ফাইলটা নিচে রেখে দিতে, আর নির্বাচন নিয়ে আছে কিসের বন্দর টন্দর, ওটা রাখো যেভাবে আছে চলুক, ওটা যারা ক্ষমতা আসবে তারা দেখবে, হওয়ার কথা ছিল এটা। কিন্তু না, ইউনূস সরকার এটা খুব সিরিয়াসলি নিচ্ছে, আজিব যে নির্বাচনের পর কি হবে এটাও তাদেরকে ঠিক করতে হবে এবং তাদের দায়বদ্ধতা রয়েছে। অতএব এখান থেকে একটা বিষয় অ্যাটলিস্ট নিশ্চিত হওয়া যায় যে ইউনূস দায় এড়িয়ে পিঠ বাঁচিয়ে চলে যেতে চাচ্ছেন না, পরবর্তী বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়ে যাচ্ছেন, প্রয়োজনে এত সহজে ক্ষমতা হস্তান্তর করবে না, শেষ দেখে ছাড়বে এরকম প্রস্তুতি ইউনূসের আছে। বন্দর নিয়ে তাদের যে অবস্থান এটা থেকে এটা বোঝা যায়, নইলে ফাইলটা নিচে রেখে দিলেই বিএনপির চান্দাবাজরা চুপ হয়ে যেত। কিন্তু না, শেষ পর্যন্ত ঘাট ধরে, যেমন সরকারের সিদ্ধান্ত জানিয়েছে বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের, হ্যাঁ এটা নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এবং যা তার অংশ হিসাবে বন্দরের যারা এটা বিএনপি সব ধর্মঘটের সাথে জড়িত তাদের তালিকা করেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠিন অলরেডি ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে, চিঠি দেওয়া, এমনকি সেনাবাহিনী পাঠিয়ে সতর্ক করা সব করেছে, এমনকি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল, বা ভয়ভীতি যা দেখানো তা করেছে। যার ফলে ওই বিএনপি পন্থী চাঁদাবাজির দাবিতে আন্দোলনকারী শ্রমিকরা ভয়ে তারা মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলন স্থগিত করেছে, যেটা জাতীয় নির্বাচনে 80 ঘন্টা আগের খবর। তার মানে 80 ঘন্টা আগে ইউনূস আঙ্গুল বাঁকা করে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াই তাদেরকে সোজা করতে পারবে। সোজা করা এটা সিরিয়াস কিছু না। দেখেন এক ফজু পাগলা বের হয়েছিল না বাংলাদেশে, ফজু পাগলার উৎপাতে মিডিয়া অতিষ্ঠ ছিল, আমরা অতিষ্ঠ ছিলাম, খালি আমাদেরকে পাঠাতো অনেকে যে ভাই এই ফজু পাগলা কিছু বলেন, আজকে এটা বলছে, সকালে একবার বলি ধোলাই দিই, সন্ধ্যায় আবার একজনে পাঠাই যে ভাই আবার দেন, এই যে নতুন এটা বলছে, পুরো অতিষ্ঠ ছিলাম আমরা। সে ফজু পাগলাকে কিভাবে জামাত সাইজ করেছে দেখেছেন, একদম সাইজ হয়ে গেছে, শেষ, ফজু পাগলা শেষ। তো দর্শক, মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বন্দরের ধর্মঘট স্থগিত করলে আন্দোলনকারীরা, মধ্যরাতে কেন, চূড়ান্তভাবে আঙ্গুল বাঁকা করেছেন, দেখেছেন যে আর পারা যায় না, ইউনূস সাইজ করে দিয়েছে। তো প্রিয় দর্শক, দেখলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। তো দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের মধ্যে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।